কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2025-এর বায়োলজির এমসিকিউ কোয়েশ্চেনগুলোর সিরিজ চলছিল, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে আমরা ডিটেইলড অ্যানালাইসিস করছিলাম, দেখছিলাম যে কোন কোয়েশ্চেন কতটা টাফ, কতটা লেন্দি, কতটা ইজি, এনসিআরটির বাইরে থেকে, এনসিআরটির ভেতর থেকে, কি সমস্যা, কেন টাফ, কেন ইজি, কমপ্লিট অ্যানালাইসিস আমরা করছিলাম। সব কটা চ্যাপ্টার হয়ে গেছে, লাস্ট ক্লাস 12-এর চ্যাপ্টার 10, 11, 12, 13 বাকি রয়েছে। এই 4টে চ্যাপ্টার আজকে করে দেবো এবং আজকে এই সিরিজ শেষ। এর সাথে পরের দিন আমি নেক্সট তোমাদের জন্য ভিডিও আনবো, যে এবার তুমি সবটা যখন বুঝলে তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি এবং ফাইনালি কিভাবে আমরা পড়াশোনা করব। কারণ আগে তোমার কাছে খুলে গেল এই একটা প্রপার একটা ক্লিয়ার পিকচার তোমার সামনে খুললো যে 25-এর নিটের প্রশ্নটা কেমন অ্যাকচুয়ালি হয়েছে এবং আদৌ তোমার দ্বারা 26-এ হবে কি হবে না। তারপর তো নেক্সট স্টেপ, যে তাহলে হ্যাঁ ম্যাম একটা কনফিডেন্স পেয়েছি, এবার কিভাবে এগোবো সেটা হবে নেক্সট ভিডিও। তো তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকবো। আরেকটা কথা হলো এটা, যে আগের ভিডিওগুলো যদি দেখতে চাও দেখে নিও, আমার ফার্স্ট পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম। তো চ্যাপ্টার 10 বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, এখানের প্রথম প্রশ্ন স্টেটমেন্ট বেসড প্রশ্ন। ওকে, চলো করা যাক। আচ্ছা, বাংলা ইংলিশ দুটো ভাষায় প্রতিদিন প্রশ্ন দিয়েছি। যারা বেঙ্গলি মিডিয়ামে নিট দেবে তোমরা জানো যে এভাবে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। যারা ইংলিশ চুজ করবে তারা শুধু ইংলিশ পাবে, যারা বেঙ্গলি চুজ করবে ঠিক এক্স্যাক্ট এইভাবে, বাঁদিকে ইংলিশ ডান দিকে বাংলা, এক্স্যাক্ট এভাবে তোমাদের প্রশ্ন আসবে। তো প্রথম প্রশ্ন বলছে হচ্ছে ট্রান্সফার আরএনএ ও রাইবোজোমাল আরএনএ এমআরএনএর সাথে আন্তঃক্রিয়া করে না। ট্রান্সফার আরএনএস অ্যান্ড রাইবোজোমাল আরএনএ ডু নট ইন্টারাক্ট উইথ এমআরএনএ। এটা ঠিক না ভুল? এটা একেবারে ভুল। কেন? কারণ তুমি জানো যখন ট্রান্সলেশন হয় তখন এমআরএনএর সাথে টিআরএনএ অবশ্যই ইন্টারাক্ট করে। এমআরএনএতে থাকে কোডন, টিআরএনএ থাকে অ্যান্টিকোডন, দুজন একসাথে বসবে তবে না ট্রান্সলেশন হবে। এবং রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ রাইবোজোমের মধ্যে থাকে, সেটা কিন্তু আরএনএ মানে টিআরএনএ আর এমআরএনএকে প্রপার ফিট হতে সাহায্য করে। রাইবোজোমাল আরএনএও কিন্তু ওদের সাথে ইন্টারাক্ট করে, কারণ টিআরএনএ আর এমআরএনএ একসাথে ইন্টারাক্ট যে করবে তাতে সাহায্য করে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। তো আন্তঃক্রিয়া করে না বলেছে, ডু নট ইন্টারাক্ট, এটা ভুল। নেক্সট, কোষীয় প্রতিরক্ষার একটি পদ্ধতি হিসেবে আরএনএ ইন্টারফেরেন্স অথবা আরএনএআই সমস্ত ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। আরএনএ ইন্টারফেরেন্স আরএনএআই টেক্স প্লেস ইন অল ইউক্যারিওটিক অর্গানিজমস অ্যাজ আ মেথড অফ সেলুলার ডিফেন্স। ইয়েস, এটা ঠিক। সেলুলার ডিফেন্সের জন্য বা কোষীয় প্রতিরক্ষার জন্য আরএনএআই টেকনোলজি রয়েছে, যেটা সমস্ত ইউক্যারিওটিকে তুমি দেখতে পাবে। তাহলে কোনটা হলো? বিবৃতি 1 ভুল, কিন্তু বিবৃতি 2 সঠিক। আনসার হলো গিয়ে 4। এটা কিরকম প্রশ্ন? এটা মডারেট প্রশ্ন, কারণ পুরোটাই কনসেপচুয়াল এবং মডারেট প্রশ্ন, একদম ইজি দলে এটা পড়ে না। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে যে মানব ইনসুলিন তৈরির জন্য এলি লিলি নিম্নলিখিত জিন প্রযুক্তিগতভাবে উৎপন্ন জীবের কোনটি ব্যবহার করেছেন? উইচ অফ দ্য ফলোয়িং জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজমস ওয়াজ ইউজড বাই এলি লিলি টু প্রিপেয়ার হিউম্যান ইনসুলিন? হিউম্যান ইনসুলিন তৈরির জন্য এলি লিলি কি ব্যবহার করেছিল? এলি লিলি একটা কোম্পানি যারা প্রথম হিউম্যান ইনসুলিন তৈরি করেছে, তুমি জানো তারা কি ইউজ করেছিল? ব্যাকটেরিয়া, ভাইরাস, ইস্ট না ফাজ? তোমাদের এটা কারুর মনে হয়েছে এটা আউট অফ সিলেবাস, তোমরা আমাকে কমেন্টও করেছো এক দুজন যে ম্যাম এটা আউট অফ সিলেবাস ছিল, বা ওটা আউট অফ সিলেবাস প্রশ্ন ছিল না। তার কারণ এলি লিলি হিউম্যান ইনসুলিন কোলাইতে তৈরি করেছিল। এনসিআরটি ডাইরেক্ট প্রশ্ন, দিস ইজ ইজি কোয়েশ্চেন, এনসিআরটি ডাইরেক্ট কোয়েশ্চেন, দিস ইজ ইনফরমেটিভ কোয়েশ্চেন। এবার এখানে তোমার হয়তো মনে হয়েছে ইকোলাইটা কি, তোমাকে এটাও তো জানতে হবে যে ইকোলাই হলো ব্যাকটেরিয়া। ইকোলাই ইজ নাথিং বাট আ ব্যাকটেরিয়া। তাহলে আনসার হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, প্রশ্নটা আউট অফ সিলেবাস একদমই নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আরএনএআই দ্বারা নির্দিষ্ট এমআরএনএকে নিষ্ক্রিয় বা সাইলেন্ট করা যায়, কারণ সাইলেন্সিং অফ স্পেসিফিক এমআরএনএ ইজ পসিবল ভায়া আরএনএআই বিকজ অফ। আরএনএআই কি করে এমআরএনএকে নিষ্ক্রিয় করে বা সাইলেন্ট করে? পরিপূরক ডিএসআরএনএ,
ডিএসআরএনএ মানে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, কমপ্লিমেন্টারি ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, ইনহিবিটরি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ বা প্রতিরোধধর্মী সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, পরিপূরক টিআরএনএ, কমপ্লিমেন্টারি টিআরএনএ, নাকি অপরিপূরক এসএসআরএনএ, এসএস মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, নন কমপ্লিমেন্টারি এসএসআরএনএ। তোমরা এটা জানো যে পরিপূরক ডিএসআরএনএ বা কমপ্লিমেন্টারি ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ এই টেকনোলজিতে ইউজ হয়। কনসেপচুয়াল, এটা তোমাকে বুঝতে হবে, আরএনএআই টেকনোলজি তোমাকে বুঝতে হবে। দিস ইজ ডেফিনেটলি কনসেপচুয়াল বাট দিস ইজ অবশ্যই ইজি কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন বাবা। এনসিআরটি যেটা ডাইরেক্ট কোয়েশ্চেন হয় সেটা সবসময় ইজি কোয়েশ্চেন হয়। নেক্সট চ্যাপ্টার অর্গানিজমস অ্যান্ড পপুলেশনস। আচ্ছা, ভালো কথা। এই চ্যাপ্টারের প্রশ্ন, কাকে ভারতের বাস্তববিদ্যার জনক বলা হয়? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইকোলজি ইন ইন্ডিয়া? এস.আর. কাশ্যপ, রামদেব মিশ্রা, রাম উদর, বীরবল সাহানি। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু এই চ্যাপ্টারের এক্স্যাক্ট প্রশ্ন না, এর আগে একটা প্যারাগ্রাফ রয়েছে যেখানে কিন্তু সায়েন্টিস্টদের সম্পর্কে বলা থাকে, প্রত্যেকটা ইউনিটে একটা করে প্যারাগ্রাফ থাকে যেটা সায়েন্টিস্টদের সম্পর্কে বলা থাকে। সেখানে কিন্তু এটা দেওয়া রয়েছে যে রামদেব মিশ্রা কিন্তু ইকোলজির ফাদার বা বাস্তববিদ্যার জনক। আনসার হচ্ছে 2 এবং দিস ইজ ডেফিনেটলি ইজি কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ ইনফরমেটিভ কোয়েশ্চেন। আচ্ছা, এবার এখানে বলি, এই যে সায়েন্টিস্টদের নামধামের যে বিষয়টা, এইটা কিন্তু আমিও তোমাদের পড়িয়েছিলাম, ইউটিউবেও রয়েছে, তোমরা দেখবে। শুধুমাত্র পেইড ব্যাচে তোমাকে যেতে হবে না, পেইড ব্যাচে এটার আমি তো নোটস দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা যারা ইউটিউবেও দেখেছো তাদেরকেও কিন্তু আমি ইউটিউবে সায়েন্টিস্টদের বিষয় নিয়ে ভিডিও করেছিলাম, যে প্রত্যেকটা ইউনিটের প্রথমে যে একজন করে সায়েন্টিস্টের সম্পর্কে বলা থাকে সেটা তোমার জানাটা খুব বেশি জরুরি, এবং সেখানে এই কথাটা স্পষ্ট লেখা ছিল। তাই এই ব্যাপারে আমি কিন্তু একদম তোমাকে বলতে পারি যেটা তুমি চাইলেই পারবে, ঠিক আছে। যেমন বারবার বলছি, যেমন রিডাকশনিস্ট বায়োলজিটা যেখান থেকে দিয়েছে ওটা আমরা অনেকেই অ্যাভয়েড করে গেছি, ওটা আমরা অনেকেই ভুল করে গেছি, কিন্তু সায়েন্টিস্টদের নাম কিন্তু কখনো আমরা অমিট করিনি, আমরা পড়েছিলাম এটা, তাই তো। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে পরাশ্রয়ীরা যারা আম গাছের শাখায় জন্মায় তারা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উদাহরণ? এপিফাইটস দ্যাট আর গ্রোয়িং অন আ ম্যাঙ্গো ব্রাঞ্চ ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং? কমেন্সালিজম সহভোক্তা, মিথজীবিতা বা মিউচুয়ালিজম, প্রিডেশন বা শিকার, অ্যামেনসালিজম। একদম ইজি। কমেন্সালিজম বা সহভোক্তার উদাহরণ হচ্ছে যে এপিফাইটস, পরাশ্রয়ী যারা আম গাছের ডালে জন্মায়, এটা হচ্ছে ইজি, একদমই ইজি, এবং অবশ্যই এনসিআরটির ডাইরেক্ট কোয়েশ্চেন, তাই জন্য এটা হচ্ছে ইনফরমেটিভ, এনসিআরটির ডাইরেক্ট কোয়েশ্চেন। হ্যাঁ, ইনফরমেটিভ কোয়েশ্চেন, এনসিআরটির ডাইরেক্ট কোয়েশ্চেন, সোজা প্রশ্ন, এটা তো পারা একদম, আমরা এটা পারবো। নেক্সট কোয়েশ্চেন, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটা যেটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, যেটার প্রশ্নটার আমার কাছে কোনো মাথামুন্ডু এটা আমি খুঁজে পাইনি। ডে 1 থেকে বলছি, যেদিন তোমরা সবে নিট পরীক্ষা দিয়ে এসেছো সেদিনই রাত্রিবেলা একটা ভিডিও করেছিলাম, আমি সেদিন বলেছিলাম যে বায়োলজি কোয়েশ্চেন কিন্তু ওভারঅল কোনোভাবেই ইজি নয় রে বাবা। আমি আমার দিক থেকে তো বলতে পারি না, আমি তো একটা টিচার, কিন্তু একটা টিচার তো বায়োলজি পরীক্ষা দেবে না, দেবে তো স্টুডেন্টরা, যারা ছোট ছোট স্টুডেন্ট, তাদের দিক থেকে দেখতে গেলে আমি তোমাকে প্রথম দিন থেকে তো বলছি যে বায়োলজি ইজি ছিল না মানে এই নয় যে প্রত্যেকটা প্রশ্ন কঠিন ছিল, তাই না? সেরকম তো হয় না, কিছু প্রশ্ন কঠিন ছিল, বেশিরভাগ কোয়েশ্চেন বিরাট লেন্দি ছিল, কোয়েশ্চেন করতে গিয়ে সময় অনেক নষ্ট হয়েছে, যার জন্য ফিজিক্সের ভয়াবহ কঠিন প্রশ্নগুলো বা কেমিস্ট্রির প্রশ্নগুলো অনেকেই করতেই পারেনি এই বায়োলজি করতে গিয়ে। এইভাবে কিন্তু একটা গোটা পেপারের মান্যতা বোঝা যায়। প্রত্যেকটা প্রশ্ন কঠিন হলেই পেপার কঠিন তা কিন্তু নয়। কিন্তু এই যে প্রশ্নটা, যেটা প্রথম দিন থেকে তোমাকে আমি বলছি, এই প্রশ্নটার আমার কাছে কোনো যৌক্তিকতা নেই, আমি এটার কোনো মানে কিছু খুঁজে পাইনি প্রশ্নটা দেওয়ার, এবং আমার কাছের উত্তরও নেই, কারণ এর একটা উত্তর আমার মাথায় আছে, কিন্তু সেটা আমি এখানে বলছি না, আমি ওয়েট করছি। এটা হচ্ছে তোমার নিটের আনসার কির জন্য। নিটের আনসার কিতে দেখি এরা কি বলে, যেটা বলবে সেই অনুযায়ী আমরা এটাকে এক্সপ্লেন করব, মানে আমি এক্সপ্লেন করবো এটাকে সেই অনুযায়ী। আমি এটা নিয়ে এখন কোনো মন্তব্য রাখছি না, কারণ দিস কোয়েশ্চেন ইজ টু মাচ কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে। এটার একটা উত্তর গুগলে গিয়ে দেখা যাচ্ছে, একটা উত্তর আমার মনে হচ্ছে, একটা উত্তর দেখলাম অন্যান্য জায়গায় যারা এডুকেটার্স রয়েছেন তারা দিচ্ছেন, তাহলে তুমি কোন উত্তরটা তোমাকে বলবো, লেটস সি, ঠিক আছে। এবং শোনো, এটা এক বাক্যে, এটা হার্ড, এটা নিয়ে কোনো মন্তব্যই হয় না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনটা এমন একটা কোয়েশ্চেন না, এটা নিয়ে আমি কিছু বলতেই চাইছি না। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, নিম্নলিখিত সমীকরণগুলির কোনটি ভার্ডহার্স্ট পার্লের
জীব সংখ্যার লজিস্টিক বৃদ্ধিকে নির্দেশ করে। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইকুয়েশনস রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড পার লজিস্টিক গ্রোথ অফ পপুলেশন? এটা সোজা, ডাইরেক্ট এনসিআরটিতে খুলবে, ডাইরেক্ট লেখা রয়েছে যে পার্লের লজিস্টিক গ্রোথের ইকুয়েশন কোনটা, এক বাক্যে হচ্ছে এইটা, মানে এটা তো তুমি দেখলেই বুঝতে পারবে, ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন ব্র্যাকেটে কে মাইনাস এন বাই কে। এইটা হলো আনসার টু। দিস ইজ ইজি, কারণ এটা একদম বইয়ের থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন, এটা কিন্তু ইনফরমেটিভ, তোমাকে মনে রাখতে হবে যে কোন ফর্মুলা বা কোন ইকুয়েশন এখানে ইউজ হয়েছে, এটা মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? বাট দিস ইজ ইজি কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন, ইকোসিস্টেমে চলে যাচ্ছি আমরা। ইকোসিস্টেমের ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, একটি বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হলো সৌরশক্তি। দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ইন অ্যান ইকোসিস্টেম ইজ সোলার এনার্জি। একদম ঠিক, কোনো ডাউট নেই, ট্রু। একটি বাস্তুতন্ত্রের সালোক সংশ্লেষের সময় জৈব পদার্থের উৎপাদনের হারটিকে প্রকৃত প্রাথমিক উৎপাদনশীলতা বা এনপিপি বলে। দ্য রেট অফ প্রোডাকশন অফ অর্গানিক ম্যাটার ডিউরিং ফটোসিনথেসিস ইন অ্যান ইকোসিস্টেম ইজ কল্ড নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। নো 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 নো, দিস ইজ নট নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, দিস ইজ গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, জিপিপি। এটা এনপিপি নয়, তাই না? তো এটা হচ্ছে তোমার অর্গানিক ম্যাটার যখন তৈরি হয় ফটোসিনথেসিসের সময়, সেটার যে তৈরি হওয়ার রেট সেটাকে জিপিপি বলে, না গ্রস বলে, নট নেট। তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ভুল। তাহলে আনসার হচ্ছে তোমার 3। এটা কীরকম হবে? এটা ইজি কোয়েশ্চেন, এটাও ইজি কোয়েশ্চেন, এনসিআরটিরই কোয়েশ্চেন, এনসিআরটি থেকেই দেওয়া লাইন তুলে, কোনো ভুল নেই। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একটি বাস্তুতন্ত্রে উৎপাদনশীলতার একক? উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইউনিট অফ প্রোডাক্টিভিটি অফ অ্যান ইকোসিস্টেম? কোনটা? এইটা, এইটা। পাতি কথা, প্রোডাক্টিভিটির ইউনিট কোনটা? বাস্তুতন্ত্রে উৎপাদনশীলতার একক কোনটা? ডাইরেক্ট এনসিআরটিতে গেলেই দেখতে পেয়ে যাবে, আনসার হচ্ছে 4। ইনফরমেটিভ, তোমাকে মনে রাখতে হবে বাবা, শুধু বুঝলে তো হবে না, তোমাকে মনে রাখতে হবে। এসব একক টেকক ইউনিট যেগুলো, এগুলো মনে রাখতে হয় আমাদের, শুধু বুঝলে হয় না, তাই না? নেক্সট কোয়েশ্চেন, আবার স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। প্রথম স্টেটমেন্ট, বাস্তুতন্ত্রে সূর্যের শক্তির প্রবাহ উৎপাদক থেকে খাদক পর্যন্ত একমুখী। ইন ইকোসিস্টেম দেয়ার ইজ ইউনিডিরেকশনাল ফ্লো অফ এনার্জি অফ সান ফ্রম প্রিডেটার্স টু কনজিউমার্স। আচ্ছা, উৎপাদক থেকে খাদক অবধি একটা লাইনে ইউনিডিরেকশনাল বলছে, হ্যাঁ ঠিক কথা। কারণ হচ্ছে যে তুমি দেখো, সূর্য থেকে শক্তি প্রথম কে পায়? গাছ পায়, গাছকে গরু পায়, গরুকে বাঘ পায়, তাহলে এইভাবে গেছে, একমুখী, ইউনিডিরেকশনাল। বাঘকে কি গরু খাচ্ছে, গরুকে কি গাছ খাচ্ছে, গাছ থেকে আবার সূর্যে শক্তি ফিরে যাচ্ছে? উল্টোটা তো হয় না, তাই জন্য এটা ইউনিডিরেকশনাল বা একমুখী, ঠিক, কোনো ভুল নেই। নেক্সট কোয়েশ্চেন বলছে বাস্তুতন্ত্রগুলি থার্মোডায়নামিক্সের দ্বিতীয় সূত্র থেকে মুক্ত। ইকোসিস্টেমস আর এক্সাম্পটেড ফ্রম সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স। না 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 না, একদমই না। এনসিআরটি ডাইরেক্ট লাইন রয়েছে, এটা এনসিআরটি খুললেই বইতে তোমার চোখে পড়বে, এটা লেখা রয়েছে ইকোসিস্টেম কোনোভাবেই সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স ডিসওবে করে না। মানে না যে তা নয়, অবশ্যই মানতেই হবে থার্মোডায়নামিক্সের দ্বিতীয় সূত্র। তাহলে কোনটা? বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ভুল, আনসার হচ্ছে 3। এটাও ইজি কোয়েশ্চেন, ডাইরেক্ট এনসিআরটির প্রশ্ন, এটাও হচ্ছে, এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। ওকে, চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট চ্যাপ্টার বায়োডাইভার্সিটি কনজারভেশন, লাস্ট চ্যাপ্টার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি XII সংরক্ষণের উদাহরণ? উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ XII কনজারভেশন? আচ্ছা, XII মানে কি? XII মানে হচ্ছে যে তুমি কোনো একটা জিনিসকে, কোনো একটা জন্তুকে বা কোনো একটা গাছকে তার যে প্রকৃত বাসস্থান সেখান থেকে তুলে এনে অন্য জায়গায় রেখে তাকে তুমি পালছো, দ্যাট ইজ কল্ড XII। তো জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অভয়ারণ্য, জুস অ্যান্ড বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা এবং উদ্ভিদ উদ্যান, প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত অঞ্চল। অফকোর্স চিড়িয়াখানা এবং উদ্ভিদ উদ্যান, জুস অ্যান্ড বটানিক্যাল গার্ডেন। কারণ জুতে যে পশু পাখিরা থাকে, বাঘ, সিংহ, গরু, ছাগল থাকে, তাদেরকে তুমি কোথা থেকে নিয়ে আসো? বন থেকে ধরে নিয়ে আসো। বটানিক্যাল গার্ডেনে তুমি বাইরে থেকে একটা গার্ডেন তৈরি করলে সেখানে তুমি গাছ পুঁতছো, তার মানে তাদের অরিজিনাল জায়গা ওটা নয়, তুমি আর্টিফিশিয়ালি তাদেরকে ওখানে রেখে পালছো, দ্যাট ইজ কল্ড XII। ভীষণ সোজা, আনসার 3। ইজি প্রশ্ন, ভেরি ইজি প্রশ্ন, শুধু ইজি না, ভেরি ইজি, অ্যান্ড দিস ইজ টোটালি ইনফরমেটিভ বলবো, এটা কনসেপচুয়াল এই কারণে, কারণ তোমার ইনসিটু আর XII ধারণা কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে ইনসিটু কি XII কি।
আচ্ছা নেক্সট প্রশ্ন, ম্যাচ দ্য ফলোয়িং। চলো ম্যাচ দ্য ফলোয়িং। তো এভিল কোয়ার্টেট কি? কজেস অফ বায়োডাইভার্সিটি লসেস, জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ। তুমি জানো যে জীববৈচিত্র্য যে বিলুপ্তি হয় বা বায়োডাইভার্সিটি যে লস হয় তার পেছনে 4টে কারণ রয়েছে, তাই তাকে এভিল কোয়ার্টেট বলে বা দুষ্ট চতুষ্টয় বলে। তাহলে এ হচ্ছে 3, দেখো A3 বোঝো, তার মানে A3 চোটে কি হলো, এখানে আমরা এখানে কোনোটাই বাদ দিতে পারলাম না, মানে ওরা জানে যে এভিল কোয়ার্টেট, তোমরা সবাই জানো, হ্যাঁ এনসিআরটিতে লেখা রয়েছে, সবাই পারবে, তাই জন্য এটাকে ওরা বাদ দেওয়ার অপশানই রাখেনি। ওকে ফাইন। নেক্সট বলছে XII কনজারভেশন। XII কনজারভেশন হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন মানে কি? লিকুইড নাইট্রোজেনের মধ্যে তুমি কিছু জিনিস লিকুইড নাইট্রোজেনের মধ্যে তুমি বাইরে থেকে কিছু জিনিস এনে প্রিজার্ভ করতে পারো, তো সেটা বাইরে থেকে এনে করছো, তাহলে সেটা XII। তাহলে বি হচ্ছে B1। ওকে ফাইন, তাহলে আমার অপশান এলিমিনেট হয়ে গেছে, আমরা উত্তর পেয়ে গেছি। আমরা উত্তর দেখলাম, উত্তর হচ্ছে 1। তবুও একবার সবকটা দেখে নেব। নেক্সট হচ্ছে ল্যান্টানা ক্যামেরা হচ্ছে এলিয়েন স্পিসিস ইনভেশন, বিজাতীয় প্রজাতির অনুপ্রবেশ। আর লাস্ট হচ্ছে ডোডো, দ্যাট ইজ এক্সটিংশন, বিলুপ্তি হয়েছে। তো আনসার হচ্ছে 1। এটা আমরা অবশ্যই ইজি কোয়েশ্চেনের মধ্যেই রাখবো, এবং এগুলো হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, তোমাকে জানতে হবে ডোডো পাখি কি হয়েছে, ল্যান্টানা ক্যামেরা কি হয়েছে, ইনফরমেশন মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আর নেক্সট কোয়েশ্চেন নেই। ফাইনালি 2025-এর প্রত্যেকটা বায়োলজির প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে সুন্দর করে দেখিয়ে দিলাম। পরের দিন হবে আসল কথা বলা, যে তাহলে এখান থেকে কি শিখলে, এবং যদি তুমি সিরিয়াস হও 2026-এর জন্য, তাহলে এখান থেকে বেস করে তোমাকে আমি কিছু কথা বলবো, যেটা তুমি ফলো করে নিশ্চয়ই তোমার নেক্সট পার্ট বায়োলজি সত্যিই ভালো হবে, ঠিক আছে? তো আচ্ছা, তুমি যদি আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচে এনরোল করতে চাও নিট 2026-2027-এর জন্য, তুমি করতে পারো। আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 টাকা, তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।